শুরু করি, আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসটা হচ্ছে প্রথম হলো ডাবল। আচ্ছা, তোমাদের কি কি ল্যাব হয়েছে? ল্যাবের কোনো কাজ হয়েছে আফটার ছুটি? না মানে ম্যাম। না আহ, ম্যাম। কোনো না রকম? মিস। ম্যাম মেশিন ওয়ান ম্যাম ল্যাব ফার্স্ট ল্যাব এক্সামই হয়নি আমাদের। আচ্ছা, ফার্স্ট ল্যাব এক্সাম হয়নি হয়নি আসলে সিলেবাস তো মানে অনেক এক্সপেরিমেন্ট তোমাদের মেশিন ওয়ানের, তো একটু সমস্যাই। আচ্ছা, দেখা যাক ওটা কি হবে। ল্যাবের ব্যাপারে কি আসে ইনস্ট্রাকশন দেখা যাক। আচ্ছা, এখন আমরা যখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে কাজ করলাম, প্রথমেই দেখলাম যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে একটা মাত্র ফেজ থাকে। আমি যদি অক্সিলারি ওয়াইন্ডিংটা ভুলে যাই, জাস্ট প্রথমে ভাবলাম মেইন ওয়াইন্ডিংই ছিল, তারটা পেঁচাইছি, পেঁচানোর ফলে ফ্লাক্স তৈরি হয়েছে ফাই এ। বিসি তো আর নাই, কারণ বিসি সাপ্লাই দেই নাই। ফ্লাক্স যেটা তৈরি হলো সেটা একটা ডিরেকশন বরাবরই তৈরি হচ্ছে, মানে হয়তো সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, কারণ যে ভোল্টেজটা দিচ্ছি সেটা সাইনোসয়েডালি মানে চেঞ্জ হচ্ছে, কারেন্টটা সাইনোসয়েডালি মানে চেঞ্জ হচ্ছে, মানটা চেঞ্জ হচ্ছে। সো ফ্লাক্সটাও অটোমেটিক মান চেঞ্জ হচ্ছে, বাট ডিরেকশন একদিকে ফিক্স, যার কারণে মেশিনটা ঘুরতেছিল না। তারপরে আমি কি করলাম, তোমরা গত ক্লাসে যেটা দেখছো, স্টার্টিং এর জন্য আমরা কি করলাম, আরেকটা ওয়াইন্ডিং প্যারালালি কানেক্ট করে দিলাম। মানে একই সোর্স থেকে দুইটা ওয়াইন্ডিং টানলাম, একটা মেইন ওয়াইন্ডিং, আরেকটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং। এখন অক্সিলারি ওয়াইন্ডিং যেটা টানলাম সেটার আমি ইম্পিডেন্সটাকে মেইন ওয়াইন্ডিং এর তুলনায় একটু ভ্যারি করে রাখছি, যার কারণে দুইজনের মধ্যকার, দুইটা ব্রাঞ্চের মধ্যকার ভোল্টেজ সেম, কিন্তু তাদের মধ্যকার কারেন্টটা হচ্ছে ভ্যারিয়েবল পাইছি। মানে কারেন্টটা সময়ের সাথে সাথে একজন থিটা অ্যাঙ্গেলে সাইনোসয়েডালি চেঞ্জ হচ্ছে, আরেকজন হচ্ছে ওমেগা টি, একজন হচ্ছে ওমেগা টি মাইনাস থিটা সাম অ্যাঙ্গেলে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে। তার মানে ফ্লাক্স আমরা দুইটা পাচ্ছি যারা সময়ের সাথে সাথে ভিন্ন ভিন্ন মান দিচ্ছে, এবং তাদের এমন ভাবে তারটাকে পেঁচাইছি মেইন ওয়াইন্ডিং এবং অক্সিলারি ওয়াইন্ডিং, যারা একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি স্পেসে, মানে 3 ডাইমেনশনাল স্পেসে 90 ডিগ্রি অ্যাপার্টে আছে, যার কারণে এদের দুইজনের যোগফলের যে ফাই নেটটা পাচ্ছি সেটা রোটেটিং। এখন আমরা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পেয়ে গেলাম, ওটাকে ফলো করতে গিয়ে আমার রোটরটা ঘোরা শুরু করলো। এই অক্সিলারি ওয়াইন্ডিং ভিন্ন ভিন্ন টাইপের ছিল, ক্যাপাসিটর অ্যাড করে করছি, রেজিস্ট্যান্স বাড়াই দিয়ে করছিলাম, ক্যাপাসিটর রানিং অবস্থায় রাখছি, ক্যাপাসিটর স্টার্টিং এ রাখছি, এভাবে ভিন্ন ভিন্ন অপশন আমাদের কাছে ছিল। তো এরপরে আমরা যেটা আসলে করি বেশিরভাগ মেশিনের ক্ষেত্রে, যেমন তোমরা যখন ল্যাবে কাজ করবা তখন ল্যাবের ক্ষেত্রেও দেখবা যে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের অক্সিলারি ওয়াইন্ডিংটা প্রথমে কানেক্ট করি, একটু পরে যখন মেশিনটা রানিং এ চলে আসে তখন আমরা অক্সিলারি ওয়াইন্ডিংটা খুলে ফেলি। এখন অক্সিলারি ওয়াইন্ডিং যে খুলে ফেললাম, তারপরেও আমরা দেখবো যে মেশিনটা তারপরেও রানিং হচ্ছে, হওয়ার কথা না, কিন্তু অক্সিলারি খোলার সাথে সাথেই কিন্তু আমাদের একটা ফ্লাক্স কমে গেল। ফাইন নেটের যে ফ্লাক্সটার কারণে, দুইটা ফ্লাক্সের কারণে যে ফাইন নেটটা রোটেটিং পাইছিলাম, সেই দুইটা ফ্লাক্সের একটা ফ্লাক্স কিন্তু আর থাকলো না, কারণ ওই ব্রাঞ্চটা তো ওপেন করে দিছি। ওপেন করে দেওয়া মানে সেখানে কোনো কারেন্ট নাই, সো সেখানে কোনো ফ্লাক্স তৈরি হচ্ছে না, অক্সিলারি ফ্লাক্সটা তৈরি হচ্ছে না, শুধু তৈরি হচ্ছে মেইন ওয়াইন্ডিং এর ফ্লাক্সটা। তাহলে এই অবস্থায়ও দেখবা মেশিনটা ঘুরতেছে। কেন ঘুরতেছে? ঘোরার কথা না, একটা ফ্লাক্স থাকলে আগের যে সমস্যা যে মেশিনে কোনো টর্ক তৈরি হচ্ছে না, সেই সমস্যাটা কেন এখন সমাধান হয়ে গেল? একই সিচুয়েশন বাট সমাধান হয়ে গেল। তো এটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা যে থিওরেমটা ইউজ করি সেটা হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। তো এই থিওরিটা বলতেছে যে আমি কল্পনা করতে পারি আমার একটা ফ্লাক্স আছে, আমি কল্পনা করতে পারি আমার কাছে একটা ফ্লাক্স আছে, ধরো ফ্লাক্সের ডিরেকশন হচ্ছে ফাই এ। এই ফাই এ সময়ের সাথে সাথে তার মান চেঞ্জ হচ্ছে, ধরো এতটুকু সাইজ, একটু পরে ডিরেকশন একই কিন্তু সাইজ একটু বড় হলো। এই যে সাইনোসয়েডালি ব্যাপারটা যেরকম ধীরে ধীরে বড় হয়, আবার নেগেটিভের দিকে যায়, একবার কমে। তার মানে প্রথমে ছিল 0, তারপরে একটু বাড়লো, তারপরে সাইজে একটু বাড়লো, তারপরে সাইজে আরেকটু বাড়লো, তারপরে সাইজে আরো বাড়লো, এরপর আবার কমলো, মান ডিরেকশন কিন্তু একই, মান কমলো, আবার তারপর অপোজিট ডিরেকশনে চলে গেল, এরকম। তো এইটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি ম্যাগনেটিক ফিল্ডের অবস্থাটা এরকম, ডিরেকশন একই কিন্তু মানে আমার সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, আরো বাড়লো নেগেটিভের দিকে, আরো বাড়লো, এরপর আবার কমলো। এই অবস্থাটা হচ্ছে আমার ফাই এর অবস্থা। তো ফাই এ কে আমি কল্পনা, এটা হলো শুরুর দিকে, একদম মেশিনটা যখন আমি স্টার্ট করি নাই সেই অবস্থার কথা চিন্তা করি। একটাই ফ্লাক্স আছে মেশিনে, এই ফ্লাক্সটা মানে দিকে একই আছে কিন্তু মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এখন এই ফ্লাক্সটাকে আমি কল্পনা করতে পারি যে দুইটা ফ্লাক্সের সামেশন, এই বরাবর একটা ফ্লাক্স,
এই যে এই পয়েন্টটা, প্রথম পয়েন্টটা হচ্ছে জিরো, জিরো একটা ফ্লাক্স, তার মানে আমি ভাবতে পারি কি এই বরাবর একটা ফ্লাক্স আছে, এই বরাবর একটা ফ্লাক্স আছে, যাদের দুইজনের মানই সমান কিন্তু অপোজিট ডিরেকশনে আছে। তাহলে ফ্লাক্সটার সামেশন কি হবে? দুইটা ফ্লাক্স যদি আমার কাছে থাকে, ধরলাম এই ফ্লাক্সের নাম হচ্ছে ফাই এফ, এই ফ্লাক্সটার নাম আমরা দিচ্ছি ফাই বি। তাহলে দুইটা যদি সমান মানের ফ্লাক্স থাকে অপোজিট ডিরেকশনে, তাহলে তাদের সামেশন কি হবে? জিরো হবে। তাহলে আমি এটাকে কল্পনা করতে পারি, এই যে জিরো পয়েন্টটাকে, একে আমি কল্পনা করতে পারি দুইটা ফ্লাক্সের সামেশন, কিন্তু ফ্লাক্স দুইটা সমান এবং ঠিক অপোজিট ডিরেকশনে আছে। এর পরের মুভমেন্টে ছোট মানের একটা ফ্লাক্স পাচ্ছি, আমি কল্পনা করতে পারি এই বরাবর একটা ফ্লাক্স আসছে, এই বরাবর একটা ফ্লাক্স আছে, যাদের মান সমান, যাদের মধ্যকার অ্যাঙ্গেল 180 না, ধরো 150 ডিগ্রি আছে, আমি আন্দাজে বললাম 150 ডিগ্রি আছে যাদের মধ্যকার অ্যাঙ্গেল। সামেশন করলে দেখা যাবে, এটাকে যদি আমি সামন্তরিকের সূত্র অনুযায়ী সামেশন করি, দেখা যাবে এরকম একটা মান আমরা পাবো। এই মাঝ বরাবর আমি ভাবতে পারি আমার সামেশন হচ্ছে এইটা, সেটা পাইছি কিভাবে? এই বরাবর একটা ফ্লাক্স আছে, এই বরাবর একটা ফ্লাক্স আছে, যাদেরকে সাম করলে, যাদের মান কিন্তু সমান, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইটা ফ্লাক্স আছে, তাদের মান সমান কিন্তু তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে সামথিং লাইক হচ্ছে 150 ডিগ্রি। তো সামেশন যেটা পাচ্ছি সেটা হলো এই বরাবর। যদি ফ্লাক্স গুলা আরেকটু সরে যায়, প্রথমে ছিল এই বরাবর ফরওয়ার্ডটা, এই বরাবর ছিল ব্যাকওয়ার্ডটা, সেটা মুভ করে ফরওয়ার্ডটা এখানে আসলো, ব্যাকওয়ার্ডটা এখানে আসলো, একটু পরে মুভ করে এইখানে চলে আসলো ফ্লাক্সটা, সামেশনটা কি হবে? সামেশন কিন্তু একই বরাবর থাকবে, কিন্তু যেহেতু তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কমে আসলো 60 ডিগ্রি ধরলাম, তাহলে সামেশনটা কিন্তু আগের তুলনায় একটু বড় হবে। আমার কথাটা কি বুঝতে পারতেছো? यस मैडम। 5e আর 5f টা কি ছিল? ফাই বি আর ফাই এফ ছিল হলো, আমি কল্পনা করলাম, ধরো আমি ধরো একটা বল স্থির ভাবে দাঁড়ায় আছে, তুমি একটা জিনিস ভাবতে পারো যে বলের উপর কোনো ফোর্স নাই, এই জন্য সে স্থির ভাবে মাঠের উপর পড়ে আসছে। আরেকজন কল্পনা করতেছে যে না, বলের উপরে ফোর্স আছে কিন্তু ফোর্স দুইটা একটার আরেকটার অপোজিট, এই জন্য বলটা মাটির এক জায়গায় মাটির উপরে দাঁড়ায় আছে। এটাও কিন্তু মিথ্যা না, কারণটা কি? এটাও কিন্তু সত্যি, কারণ বলটা কিন্তু মাটির উপরে যে পড়ে আছে ফিল্ডে, মাটির উপর কি সে কিন্তু একটা চাপ দিচ্ছে, আবার মাটি তার উপর চাপ দিচ্ছে, মানে অপোজিট ডিরেকশনে একটা ফোর্স দিচ্ছে, যার জন্য দুইটা ফোর্স যেহেতু সমান, বলটা কিন্তু মাটির উপর পড়ে আছে, স্থিরভাবে পড়ে আছে। সেটাকে দুইজন দুইভাবে চিন্তা করলো, একজন চিন্তা করলো কি কোনো ফোর্স নাই, অপোজিট বা সমান সমান কোনো ফোর্স নাই, জাস্ট কোনো ফোর্স নাই, ফোর্স ইকুয়াল টু জিরো দেখেই সে মাটিতে পড়ে আছে। আর আরেকজন ভাবলো ফোর্স আছে, দুইটা অপোজিটলি ডিরেক্টেড ফোর্স আছে যাদের মান সমান, সেই কারণে বলটা নড়তেছে না। এখানেও আমরা তাই কল্পনা করব যে আমার কাছে একটা ফ্লাক্স আসছে, আসলে কি এই ফ্লাক্সটা আসলে কারো উপর, মানে এটা একটা নিজস্ব ফ্লাক্স, এটা কারো সামেশন না বা কিছু না, বাট সায়েন্টিস্ট সে হলো কল্পনা করলো যে এই ফ্লাক্সটা আসলে দুইটা ফ্লাক্সের সামেশন। ফ্লাক্সটা যখন জিরো, ফ্লাক্সটা তো আমি দেখাইলামই সাইনোসয়েডালি, ফ্লাক্সটা কি হয়, প্রথমে জিরো থাকে, তারপরে ফ্লাক্সের মান একটু বাড়ে, তারপরে ফ্লাক্সের মান আরো বাড়ে আস্তে আস্তে নেগেটিভের দিকে যায়। এটা হলো সিচুয়েশন, জাস্ট ফ্লাক্সটাই চেঞ্জ হচ্ছে, কারণ ভোল্টেজ কারেন্ট চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, সেই জন্য। কিন্তু আরেকজন সেটাকে কল্পনা করলো কি, যে না, আমি ভাববো যে এই যে এখানে একটা জিরো মানের ফ্লাক্স আছে, এখানে যে একটা জিরো মানের ফ্লাক্স আছে, এই জিরো মানের ফ্লাক্সটা আসলে দুইটা অপোজিটলি ডিরেক্টেড ফ্লাক্সের সামেশন। তো অপোজিটলি ডিরেক্টেড ফ্লাক্সটা কি? একটা হচ্ছে ফাই এফ নাম দিচ্ছি, আর একটা হচ্ছে ফাই বি নাম দিচ্ছি, আমি নাম দিলাম ফাই এফ আর ফাই বি, দুইটা সমান মানের ফ্লাক্স, তাদের কারণে যেহেতু দুইজন অপোজিটলি ডিরেক্টেড, তার সামেশন পাচ্ছি ফাই এ। এই ফ্লাক্সটা হচ্ছে আমাদের ফাই এ, সেটা হচ্ছে জিরো। বোঝা গেছে? এখন কি বোঝা গেছে ফাই এফ কি আর ফাই বি কি? আচ্ছা, এটা হলো টি ইকুয়াল টু 0 সেকেন্ডে। একটু পরে ফ্লাক্সটা ফাই এ আসলে দাঁড়ালো কি, এই মানটা, এটা হচ্ছে ফাই এ বর্তমানে। তো এই সময়টাতে আমি ফাই এর মান যেহেতু দেখো একটু বাড়ছে, তো 0 থেকে একটু বাড়ছে, আমি কল্পনা করতে পারি ফাই এফ এখন এই বরাবর আসছে, আর ফাই বিটা
এই বরাবর আসছে। তারা যে আগে 0 0 পজিশনে ছিল এই বরাবর ছিল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল তা না, এখন তারা একটু সরে দুইজন 150 ডিগ্রিতে আছে, যার কারণে এটাকে যদি সামান্তরিক যোগের একটা ভেক্টরের সামান্তরিক যোগের নিয়মে যোগ করি দেখবা সামেশনটা কর্ণ বরাবর এখানে আসতেছে। ঠিক আছে, আমার আঁকাটা হয়তো অ্যাকুরেট হয় নাই, বাট ভাবতে পারো এখানে দুইটা ভেক্টর আছে তাদের সামেশন এই বরাবর যাচ্ছে, ধরে নিলাম আমি। আঁকাটা হয়তো একদম 100% অ্যাকুরেট হয়নি। ফাই এফ টা সরে গেছে একটু, ফাই বি টা সরে গেছে একটু, করার ফলে ফাই এ টা এরকম হলো। আমি পরের মুহূর্তে ভাবলাম এই যে এটা হলো টি ইকুয়াল টু ধরো T1 টাইমে, এবার T2 টাইম, এটা হচ্ছে T1 টাইম, এটা হলো T2 টাইম। T2 টাইমে আমি ভাবতে পারি আমার ফাই এফ এবং ফাই বি এরা আরেকটু সরে গেল, আরেকটু সরে যাওয়ার ফলে অবস্থাটা কি হলো, আরো কাছাকাছি দুইজন চলে আসলো। ফাই এফ ফাই বি আরো কাছাকাছি চলে আসলো, তাদের মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, দুইজন জাস্ট তাদের পজিশনটাকে চেঞ্জ করতেছে। ফাই এফ এই বরাবর আসলো আর ফাই বি এই বরাবর আসলো, যার কারণে তাদের সামেশনটা কিন্তু আগের তুলনায় যত কাছাকাছি দুইটা ভেক্টর এর মধ্যকার অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে মানটা একজন আরেকজনের সাথে অ্যাডিটিভ হয়, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হলে কিন্তু একজন আরেকজন থেকে বিয়োগ হয়ে যায়, মানে সরাসরি বিয়োগ হয় না, মানে তোমার মানটা কম পাবা তুমি। এটা যদি তোমরা ওই যে ত্রিকোণমিতির সূত্র বসাও তখন দেখবা। তো এই অ্যাঙ্গেলটা ছোট হয়ে আসলো, তার কারণে ফাই এ টা আরেকটু বাড়লো, ফাই এফ এবং ফাই বি যেহেতু আরো কাছাকাছি চলে আসলো, ফাই এ আরো বাড়লো। তারপরে কি করলাম, ফাই এফ ফাই বি একদম একই ডিরেকশন বরাবর চলে আসলো, দুইটা সমান মানের হওয়ার ফলে তখন সামেশন কি হবে, সবচেয়ে বড় পাওয়া যাবে, কারণ তারা একই বরাবর আসছে, তাই না? ফাই এ যেটা পাবো সেটা হবে 2 ফাই এফ প্লাস ফাই বি, ফাই এফ আর ফাই বি সমান যেহেতু 2 ফাই বি পাবো বা 2 ফাই এফ পাবো। বোঝা যাচ্ছে কি? Yes, ma'am. ম্যাডাম, বলো। প্রথম দিকে তো হচ্ছে মানে ফোর্স একদম 0 ছিল, তাহলে আস্তে আস্তে তাহলে মানে ফোর্স তাহলে বাড়তেছে। হ্যাঁ, আস্তে আস্তে বাড়তেছে। ফোর্স না, আমি ফোর্সের উদাহরণ দিয়ে বলছি, এটা হলো ফ্লাক্স। আসলে আমি ফোর্সের উদাহরণ থেকে বুঝেছি এটা কিন্তু ফ্লাক্স। আমাদের যে ফাই এ হচ্ছে ওটা আমি কল্পনা করলাম দুইটা ভাগে ভাগ ছিল, প্রথমে 0, ওই দুটো যোগ করে 0 পাইছি, তারপর ওই দুটো আরেকটু কাছে একদম আসছে, তো তাদের সামেশন যে ফাই এ সেটা আস্তে আস্তে বাড়তেছে। এই যে এই সাইনোসয়েডাল যে আঁকলাম যে প্রথমে বাড়তে থাকবে ফাই এ, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হবে কখন, যখন আমি কল্পনা করব যে দুইজন যে তাদের যে দুইটা উৎস আছে একই বরাবর থাকবে। ভেরি গুড, একই বরাবর যখন থাকবে তখন আমি ম্যাক্সিমাম পাবো। তারপরে কি হবে, এবার ফাই এফ টা চলে যায় একজন একজনের উপর ওভারল্যাপ করলো, ধরো একজন তারা ছিল 180 ডিগ্রি বরাবর ছিল, আস্তে 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 কাছে আসলো, কাছে এসে একদম এক বরাবর হয়ে গেল, এক বরাবর হয়ে এবার একজন একজনকে ক্রস করে উল্টা দিকে যাওয়া শুরু করবে। ফাই এফ এদিক থেকে আসতেছে, এসে ওকে ক্রস করে এদিকে চলে যাবে। বোঝা যাচ্ছে কি? জি ম্যাডাম। আচ্ছা, বোঝা যাচ্ছে যেহেতু, ভেরি গুড। আমি ছবি আবার আঁকি। আচ্ছা, এখন আর এই প্রথমে কি, প্রথমে একদম এক বরাবর হলো, প্রথমে না আমি জাস্ট বললাম যে এই পজিশনে যখন ম্যাক্সিমাম পজিশনে তারা এক বরাবর আসলো, তারপরে ফাই এফ টা এবার এদিকে চলে গেল, ফাই বি টা এবার এই পাশে চলে আসলো, এটা হলো ফাই বি, এটা হলো ফাই এফ। এবার সামেশন কিন্তু আবার কমতে থাকবে, এই যে সাইনোসয়েডালে তাই হয়, কিন্তু আস্তে আস্তে আবার কমতে থাকে, কমতে কমতে যখন ওরা একদম এই বরাবর আসবে তখন 0, 0 পরে আবার যখন এই বরাবর নেগেটিভ ডিরেকশনে ফাই এ ফাই বি করবে তখন ফাই বি ফাই এফ করবে, তখন তাদের সামেশন যে ফাই এ তখন কিন্তু পাবো আমি নেগেটিভ ভ্যালু পাবো। বোঝা যাচ্ছে কি? জি ম্যাডাম। আচ্ছা, এইটা ওরা ব্যাখ্যা দিল যে এই ফাই এফ ফাই বি হলো দুইটা আলাদা আলাদা ফ্লাক্স যারা অপোজিট ডিরেকশনে ঘুরতেছে। তার মানে কি ফাই এফ ও কিন্তু রোটেটিং ঘুরতেছে, কিন্তু দেখো প্রথমে এক পজিশনে ছিল, আস্তে আস্তে কাছে আসলো, একদম একজন একজনের উপর ওভারল্যাপ করবো, তারপর ক্রস করে আবার অপোজিট দিকে যাওয়া শুরু করলো। তার মানে ফাই এফ ঘুরতেছে, ফাই বি ঘুরতেছে। তো ফাই এফ ঘোরাটা, ফাই এফ ফ্লাক্সটা রোটেটিং ফ্লাক্সের জন্য রোটরের উপরে একদিকে ঘোরার একটা টেন্ডেন্সি তৈরি হইতেছে। ফাই এফ যদি কল্পনা করতাম আমি যে শুধু সিস্টেমে ফাই এফ আছে, তাহলে রোটরটা ফাই এফ কে ফলো করে ঘোরা শুরু করতো,
যদি সিস্টেমে ভাবতাম 5B আছে, তাহলে রোটরটা ফলো করে ঘোরা, 5B কে ফলো করে, 5B যেই ডিরেকশনে ঘুরতেছে তাকে ফলো করে ঘোরা শুরু করতো। কিন্তু সিস্টেমে যেহেতু অপোজিটলি ঘুরতেছে, মানে 5F যেই ডিরেকশনে ঘুরতেছে 5B তার অপোজিট ডিরেকশনে ঘুরতেছে, তো দুই দিকের ঘোরাঘুরির কারণে মেশিনটা ঘুরতে পারতেছে না। মানে একই কথাই যে তোমার দুই দিকের একটা চাপ আছে তোমার উপরে, তুমি দুই দিকের চাপ সমান সমান চাপের কারণে তুমি আলটিমেটলি মেশিনটা আর ঘুরতেছে না। এভাবে করে আমি কল্পনা করলাম, বোঝা গেছে? প্রথমে ফ্লাক্স ছিল একটা, সেই ফ্লাক্সকে আমি ভাবলাম দুইটা ফ্লাক্স আসলে দুই দিকে ঘুরতেছে, দুইটা ফ্লাক্সই রোটেটিং ফ্লাক্স, কিন্তু দুইজন অপোজিট ডিরেকশনে ঘুরতেছে, একজন রোটরকে ক্লকওয়াইজে ঘুরাইতে চাইতেছে, আরেকজন রোটরকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে চাইতেছে। দুইজনের মান যেহেতু সমান এবং একই স্পিডে দুইজন ঘুরতেছে, তার কারণে দেখা যাইতেছে মেশিনটা, রোটরটা কাকে ফলো করবে, দুই দিকে যেহেতু চাপ আছে, সমান সমান চাপ আছে, সে আর ঘুরতেছেই না, স্থির আছে। এটা হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরিতে বলতেছে রোটরটা যখন ঘুরতেছে না, কেন ঘুরতেছে না, তার ব্যাখ্যা হলো ওরা এভাবে দিচ্ছে। বোঝা গেছে? জি ম্যাডাম। এখন তাহলে মেশিনটা যখন ঘোরা শুরু করলো তখন কি হয়? তো এই আচ্ছা, এটা একটু আমি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ডটা আঁকবো, তোমাদেরকে এঁকে দেখাই। এখানে ভাবতেছে যে আমরা যদি একটা ইন্ডাকশন মোটর দেখি, একটা ইন্ডাকশন মোটরে আমরা যদি দেখি, ইন্ডাকশন মোটরে এটা 0 স্লিপ, এটা হচ্ছে 1 স্লিপ। স্লিপের 1 এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা যদি তোমাদের মনে থাকে, ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ছিল এরকম, আর এই সাইডটা হচ্ছে আমরা যাই নাই, আননোন সাইড, মানে 0-র চেয়ে অপোজিট ডিরেকশনে। তো দেখা যায় যে সেটা কার্ভটা আমরা যদি এক্সটেন্ড করতাম তাহলে এরকম কার্ভটা এরকম মোটামুটি থাকতো। এটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর। এই কার্ভটা কি তোমাদের মনে আছে? এদিকে হলো টর্ক ছিল, ইনডিউস টর্ক। ব্রেকিং রিজিয়ন ছিল না ওটা? হ্যাঁ হ্যাঁ ব্রেকিং রিজিয়ন ছিল না বাম পাশেরটা? হ্যাঁ ব্রেকিং ছিল, জেনারেটিং ছিল। তো এইটা হচ্ছে আমাদের ব্রেকিং রিজিয়ন আমি ভাবতে পারি। আচ্ছা, এখন এইটা হলো একটা ইন্ডাকশন মোটরের, যখন ধরলাম এটা হলো ক্লকওয়াইজ, ধরলাম না এটা আসলে সরি, এটা হলো ক্লকওয়াইজ ডিরেকশনে মোটরটা ঘুরতেছে, তার টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আসবে এরকম। আর এই মেশিনে সিঙ্গেল ফেজে এবার আসো, সিঙ্গেল ফেজে কিন্তু ক্লকওয়াইজের একটা স্পিড আছে, অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজের একটা স্পিড আছে। তাহলে ভাবতে পারি কি, ক্লকওয়াইজের জন্য আমরা একটা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স পাবো, ঠিক সেম কার্ভটা পাবো কিন্তু উল্টা দিকে পাবো। মানে টর্ক ইনডিউসড ক্লকওয়াইজ ডিরেকশনের জন্য যে দিকে টর্ক ইনডিউসড হচ্ছে, কাউন্টার ক্লকওয়াইজের জন্য তার ঠিক অপোজিট ডিরেকশন, নেগেটিভ ডিরেকশনে টর্ক ইনডিউসড হবে, অপোজিট ডিরেকশনে টর্ক তৈরি হচ্ছে। এবং এই পয়েন্টটাতে যদি আমি, তার মানে কি, আমি যদি এখানে যোগ করি দুইটা ফ্লাক্স, দুইটা টর্ক আমরা কি করব, সামেশন পাইতে হলে আমরা দুইটাকে যোগ করব, যোগ করলে কার্ভটা হবে হলো আমাদের, সরি, কার্ভটা হবে এরকম একটা কার্ভ। এই যে একবার স্টার্টিং পয়েন্টটাতে আমরা দেখো 0 পাচ্ছি, কারণ অপোজিটলি দুইটা টর্ক কাজ করতেছে যাদের মান হচ্ছে সমান। তো স্টার্টিং এ আমি টর্ক পাচ্ছি 0, যার জন্য মেশিনটা স্টার্ট হইতে পারতেছে না। এটা হচ্ছে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, সেটা হচ্ছে এইটা। সেটা এই চিন্তা করে যে আমাদের অপোজিটলি দুইটা টর্ক আছে, একেবারে 3 ফেজ ইন্ডাকশন মোটরের মতো অপোজিটলি দুইটা ফ্লাক্স আছে যারা রোটেট করতেছে, একজন আরেকজনকে ক্যান্সেল করে দিচ্ছে, যে টর্ক একজন তৈরি করতেছে আরেকজন সেই টর্কটাকে ক্যান্সেল করে দিচ্ছে অপোজিটলি। বোঝা যাচ্ছে কি? ইয়েস ম্যাম। জি ম্যাডাম। এখন এটা হলো টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক যখন আমার মেশিনটা কাজ করতেছে, মানে মেশিনটা যখন মানে অপোজিটলি দুইটা আছে, দুইজনকে ক্যান্সেল আউট করে ফেলতেছে, করে সে মেশিন আর স্টার্ট হচ্ছে না, এই সিচুয়েশনটা। এটা হচ্ছে মোটর, রোটরকে বলবো স্ট্যান্ড স্টিল রোটর। এখন আমি যাব সেকেন্ড সিচুয়েশনে, যখন এটা হলো রোটরটা স্ট্যান্ড স্টিল আছে। তোমরা যদি পড়ে বুঝতে পারো, বোঝার চেষ্টা করো, এটা হলো মেহতার বই থেকে দিছি আমি, মোটামুটি মেহতার বইতে একটু গুছানো আছে, যদিও এই টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে না, আমি তোমাদের কেটে চ্যাপম্যানেরটা দিব এইখানে। আচ্ছা, রোটর রানিং অবস্থাতে কি হবে? রানিং অবস্থাতে রোটরের মধ্যে দুই রকম স্লিপ থাকবে। একটু আগে কিন্তু আমরা দেখছি ক্লকওয়াইজে যে ঘুরতেছে
আমাদের রোটর, আচ্ছা এটা একটু ডিসকাস করি, স্লিপের অবস্থা কি হবে যখন মোটরটা ঘুরতেছে না, মানে স্ট্যান্ড স্টিল সিচুয়েশনে ছিল। যখন স্ট্যান্ড স্টিল সিচুয়েশনে ছিল তখন স্লিপ কি হচ্ছে, রোটর কিন্তু, স্লিপের সূত্র কি, স্লিপের সূত্র হলো ম্যাডাম ns মাইনাস nm ডিভাইডেড বাই হচ্ছে ns হচ্ছে পাই f এর জন্য, আর পাই বি যেটা মানে ব্যাকওয়ার্ডই রোটেটিং ফ্লাক্স, ওইটা হচ্ছে ns মাইনাস nm ডিভাইডেড বাই হচ্ছে ns। ঠিক আছে। এখন প্রতি ক্ষেত্রেই স্লিপ, যেটাকে আমরা স্লিপ নাম দিতে পারি ফরওয়ার্ড ডিরেকশনের জন্য স্লিপ, ব্যাকওয়ার্ড ডিরেকশনের জন্য স্লিপ। তোমার সূত্রটা ঠিক আছে, এটা হলো ns মাইনাস nr বাই ns। এখানেও তাই, ns মাইনাস রোটরের রোটেশন বাই ns, একই স্লিপের সূত্র। সব যেই ডিরেকশনই হোক, আমরা জাস্ট ডিরেকশনটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমরা সূত্র কিন্তু একই। তো এই ক্ষেত্রে যখন রোটরটা প্রথম অবস্থায় এখনো আসি, যে রোটরটা ঘুরতে পারে নাই, এই অবস্থায় এখনো আমরা আসি, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স ওই অবস্থারই দেখলাম যে কোন রকম ঘুরতে পারতেছে না, স্টার্টিং টর্ক 0। তো এই অবস্থাতে যদি ঘুরতে না পারে তাহলে এনআর এর অবস্থা কি, 0, তাই না? 0। এনআর ব্যাকওয়ার্ড বলো ফরওয়ার্ড বলো, রোটর তো ঘুরতেছেই না, তার মানে 0। এই অবস্থাতে স্লিপ 1, ব্যাকওয়ার্ড ডিরেকশনে স্লিপ 1, ফরওয়ার্ড ডিরেকশনে স্লিপও আমাদের 1। তো এটাও একটা আমাদের প্রমাণ যে টর্ক ইনডিউস কিন্তু দেখবা একজন আরেকজনের একদম অপোজিট টাইপের চেহারা হয়। তোমরা এই জিনিসটা বসাই দেখবা ইকুয়েশনে তাই হয় যে স্লিপ রোটর যখন ঘুরতেছে না একজন আরেকজনের সমান হয় দেখেই একটা আরেকটাকে মাইনাস করে ফেলে টর্ক ইনডিউসড। এখান থেকে স্লিপের পরিমাণ বসাবা 1, এখানে টর্ক ইনডিউসড এর স্লিপ বসাবা 1, এখানকার টর্ক যেটা আসবে সেটা আসবে নেগেটিভ, আর এখান থেকে টর্ক যেটা আসবে সেটা আসবে পজিটিভ, এবং সমান মানের আসবে। স্লিপ যেহেতু সমান, সমান মানে আসবে একটা আরেকটাকে কাটাকাটি করে আমার রেজাল্ট আসবে টর্ক 0, স্টার্টিং টর্ক 0। আচ্ছা, এইটা হলো আমাদের আগের অবস্থা। এখন আমরা যাব রানিং অবস্থাতে, যে সামহাউ রানিং করলাম। কিভাবে রানিং করলাম, হয় মোটরটাকে আমি হাত দিয়ে ক্লকওয়াইজ ঘুরাই দিলাম, অথবা মোটরটাকে আমি কিভাবে ঘুরাই দিতে পারি, এই যে অক্সিলারি ওয়াইন্ডিং দিয়ে আমরা যেটা গত ক্লাসে দেখলাম সেভাবে করে ঘুরাইছি। ঘোরানোর পরে হাত দিয়ে ঘোরানোর পর হাতটাকে আমি সরাই ফেলছি, আর ঘুরাইতেছি না। অথবা আমি অক্সিলারি ওয়াইন্ডিং কানেক্ট করছি, কানেক্ট করে যখন ঘোরা শুরু করলো আমি এখন তারটাকে খুলে ফেললাম, অক্সিলারি ওয়াইন্ডিং খুলে ফেললাম, তারপরও রোটর দেখি ঘুরতেছে। কেন ঘুরতেছে সেটাই এই ইকুয়েশনটা দিয়ে ওরা প্রুফ করছে। এখন দেখো রোটর স্ট্যান্ড স্টিল তো সিচুয়েশন আমরা দেখলাম, এবার দেখবো রোটর রানিং। রোটর রানিং এ দেখো ফরওয়ার্ডে স্লিপ কি হবে, ধরলাম রোটরটা ঘুরতেছে, যে আমি ঘুরাই দিলাম, যে ঘুরাই দেওয়ার কারণে রোটরের স্পিড এখন হচ্ছে এনআর, এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস, এটা হচ্ছে স্লিপ এস। এইটা তো গেল ফরওয়ার্ড ডিরেকশনের জন্য স্লিপ। এবার ব্যাকওয়ার্ড ডিরেকশনের জন্য কি হবে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফ্লাক্সের রেসপেক্টে, ফ্লাক্সটা ঘুরতেছে তার রেসপেক্টে আমার রোটরটা কিভাবে ঘুরতেছে, সেটা হবে ns মাইনাস মাইনাস n বাই ns। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এখানে কি করছি, ns সরাসরি ns থেকে মাইনাস করছি n, আর এখানে ns থেকে মাইনাস করছি মাইনাস n, কেন বলতে পারবা? অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া হয়েছে। এটা অপোজিটলি যাচ্ছে, হ্যাঁ অপোজিট ডিরেকশনে যাচ্ছে। ভেরি গুড। এটার ব্যাপারটা তো যারা বুঝতে পারো নাই তাদের জন্য আমরা বলতে পারি যে ধরো এটা হচ্ছে রিলেটিভিটির মতো, যে আমরা যখন ভাবি একটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ি ধরো একটা গাড়ি এদিক দিয়ে যাচ্ছে, আরেকটা গাড়ি এদিক দিয়ে যাচ্ছে, এর স্পিড v1 এর স্পিড v2, আর আরেকটা গাড়ি যাচ্ছে তার ডিরেকশন হচ্ছে এদিকে v1, এদিকে v1 একটা গাড়ি, এদিকে v1 স্পিডে একটা গাড়ি, আর আরেকটা গাড়ি যাচ্ছে v2। তো এই যে গাড়িটা 1 নাম্বার গাড়িটা দেখবে 2 নাম্বার গাড়িটাকে 1 নাম্বারের রেসপেক্টে 2 নাম্বারের স্পিড কি হবে, v1 মাইনাস v2 হবে না?
জি ম্যাডাম। রিলেটিভ স্পিড। আর এই গাড়িটা দেখো দুইজন অপোজিটে যাচ্ছে, এই এই গাড়িটা এদিকে যাচ্ছে আর এইটা এদিকে যাচ্ছে, তাহলে V1 গাড়ি এই যে এই 3 নাম্বার গাড়িটা স্পিডটাকে কিভাবে দেখবে? অপোজিটলি যাচ্ছে, তার মানে সে কি বেশি স্পিড দেখবে না, কারণ দুইজন খুব তাড়াতাড়ি দূরে সরে যাচ্ছে। তাহলে স্পিড কি হবে? V1 প্লাস প্লাস V2 প্লাস কিন্তু হবে, আমরা রিলেটিভিটি এগুলো সূত্র পড়ছি এগুলো আগে আমরা, তাই না? ইয়েস ম্যাম। না নাই আছে না নাই সেটা বলো। ম্যাম আছে ম্যাম। আছে? আচ্ছা ম্যাডাম, কি কনফিউশন বলো। মনে আছে বলছি। ও আচ্ছা মনে আছে, আচ্ছা ঠিক আছে ওকে। এখন তাহলে আমরা এখানে যাই, আবার আবার ওখানে ওইটাই ওরা ওভাবে করে করছে, ns প্লাস n ডিভাইডেড বাই ns। এই ns টা কি ব্যাকওয়ার্ড ডিরেকশনে, যেটা অপোজিটলি কাউন্টার ক্লকওয়াইজে ঘুরে ঘুরে চলে যাচ্ছিল, আর রোটর তো আমরা ক্লকওয়াইজে ঘুরাইছি, আর এটা হচ্ছে ক্লকওয়াইজেও রোটর ঘুরতেছে, সরি স্টেটরের ফ্লাক্সটা ঘুরতেছে, স্টেটরের ফ্লাক্সটা সরি রোটরটাও ক্লকওয়াইজ ঘুরতেছে, এই জন্য একটা একটা মাইনাস, এটা হচ্ছে একটা একটা প্লাস। তারপরে এটাকে একটু মডিফাই করে কি করলাম, 2ns মাইনাস ns, ns কে লিখলাম 2ns মাইনাস ns হিসেবে প্লাস n। তারপরে এটাকে যদি সিম্পলিফাই করি 2ns বাই ns, এই নরমাল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করছে, করার পরে এখানে আমার ব্যাকওয়ার্ড স্লিপ যেটা আসছে অন্য দিকে মানে ফ্লাক্সের রেসপেক্টে কাউন্টার ক্লকওয়াইজে যে ফ্লাক্সটা ঘুরতেছে তার রেসপেক্টে রোটরের ঘূর্ণন অনুযায়ী আমরা স্লিপ যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফরওয়ার্ড স্লিপে থেকে 2 থেকে সেই ফরওয়ার্ড স্লিপটাকে বিয়োগ করলে আমরা ব্যাকওয়ার্ড স্লিপ পাবো। আচ্ছা এখন দেখো এই স্লিপ কিন্তু রানিং অবস্থায়, মোটর যখন রানিং অবস্থায় থাকে তার স্পিড প্রায় ns এর কাছাকাছি কিন্তু থাকে, লাইক ns যদি আমাদের 3000 হয়, রোটর স্পিডটা হয়তো 2800 মতো হবে, তাহলে এই স্লিপটা কি লেস দেন, অবশ্যই লেস দেন 1। রানিং অবস্থায় এমনি না, এত কিছু হিসাব করা দরকার নেই, রানিং অবস্থায় স্লিপ অবশ্যই লেস দেন 1 হবে। আর লেস দেন 1 যদি হয়, 2 থেকে লেস দেন 1 বিয়োগ করলে কি sb হবে গ্রেটার দেন 1, তাই না? এটা কি বোঝা গেছে? হ্যাঁ, এইটা হবে মানে ফরওয়ার্ড ডিরেকশনে স্লিপ পাবো লেস দেন 1 আর ব্যাকওয়ার্ড ডিরেকশনে স্লিপ পাবো গ্রেটার দেন 1। এই ভ্যালুগুলো যদি তুমি টর্ক ইনডিউসড এর ইকুয়েশনে বসাও তখন দেখবা আমাদের টর্ক ইনডিউসড এর পরিমাণটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যে টর্ক ইনডিউস সেটা ছোট হবে। এই যে এই স্লিপ, ওখানে যে স্লিপের পোরশনটা আছে, স্লিপের পোরশনে 2 - s বসাবা, বসায় বসায় তুমি দেখবা যে এখানে ব্যাকওয়ার্ড ডিরেকশনের টর্কটা ছোট মানের আসতেছে আর ফরওয়ার্ড ডিরেকশনের টর্কটা বড় মানের আসতেছে। ম্যাডাম 2ns কেন হলো এই দুইটা ফ্লাক্স পোলের? না না না, এই জায়গায় 2ns কেন করলাম? হ্যাঁ মিস, বুঝি না। এটা কিছুই না, এটা হলো ক্যালকুলেশনের সুবিধার জন্য। ধরো তোমার কাছে একটা চকলেট আছে, তুমি এটাকে ভাবতে পারো তোমার কাছে 2টা চকলেট ছিল, তার থেকে একটা চকলেট তোমার ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছ, তাই না? এটা ভাবতে পারি না হ্যাঁ হ্যাঁ কিভাবে? মিস। জাস্ট 5 থেকে 3 লেখা যায়, 5 থেকে 2 বিয়োগ করে 3 লেখা যায়, অথবা সরাসরি 3 লেখা যায়, আমরা তাই করছি। এছাড়া অন্য 2ns সেই কারণে আসেনি, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেই কারণে আসেনি, জাস্ট ক্যালকুলেশন ম্যাথমেটিক্সের সুবিধার জন্য আমি এটাকে ভাবলাম যে ns ইকুয়াল টু হচ্ছে 2ns মাইনাস ns, সেভাবে লিখছি, অন্য কোনো কারণ নাই, এখানে কোনো ফিজিক্যাল কোনো ব্যাখ্যা নাই। ওকে মিস। আচ্ছা, সেখান থেকে আমি আসলে এই জিনিসটা আনতে চাই যে এই সিস্টেমটা আনার জন্য যে এখানে গ্রেটার দেন স্লিপ হবে গ্রেটার দেন 1, এখানকার স্লিপ হবে লেস দেন 1। এই টার্মটা আনলে তখন দেখা যায় টর্ক ইনডিউসড যে ইকুয়েশনে তুমি যদি অ্যাপ্রক্সিমেট করে করে দেখবা যে এই টর্ক ইনডিউসডটা বড় হবে, এই টর্ক ইনডিউসডটা ছোট হবে। তো আমরা কি করি, যেহেতু অপোজিট ডিরেকশনে একদম ফোর্সের মতো, তোমার একটা ফোর্স বড় একটা ফোর্স ছোট, তুমি এটা বুঝতেই পারতেছো যেই ফোর্সটা বড় হবে তার ডিরেকশনে বলটা ঘুরবে, বলটা চলে যাবে। এখানেও তাই, যেহেতু একটা ইমব্যালেন্স, আগে কিন্তু তা ছিল না, যখন স্ট্যান্ড স্টিল সিচুয়েশনে ছিল তখন স্লিপ কিন্তু দুইজনেরই 1 1 আসছিল, সেম স্লিপ আসছিল, যার কারণে টর্ক ইনডিউসড এর ইকুয়েশনে যদি এটা বসানোর পর দেখা যাবে দুইটা টর্ক ইনডিউসড সমান সমান, জাস্ট একজন আরেকজনের চেয়ে অপোজিট, একটা আরেকটাকে মাইনাস করে আমার জিরো টর্ক পাচ্ছি, কোনো ফোর্স পাচ্ছি না। আর এখানে কি হবে, একটা স্লিপ বড় একটা স্লিপ ছোট, সরি একটা স্লিপ এটা বড় এটা হলো ছোট, ইকুয়েশনে যদি আমি বসাই একটা টর্ক, এই টর্কটা এটার কারণে যে টর্কটা হবে সেটা বড় হবে, এটার টর্কটা হচ্ছে ছোট হবে।
টর্কটা যেহেতু বড় হবে ওই ডিরেকশনে রোটরটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। একবার ঘুরাই দিলে টর্কের ইকুয়েশনে ইমব্যালেন্স হয়, অপোজিট টর্কের মধ্যে একটা বড় হয় একটা ছোট হয়, যার কারণে কন্টিনিউয়াসলি মেশিনটা ঘুরতে থাকে, আমার অক্সিলারি ওয়াইন্ডিং আলাদা করে আর প্রয়োজন হয় না। বোঝা গেছে কি? জি ম্যাডাম। একটু আরেকবার একটু আরেকবার আরেকবার আমি যেটা বলতে যাচ্ছি, আমার কাছে এখন না, সবসময় আমার কাছে দুইটা টর্ক ছিল। আগে যখন আমি মেশিনটা ঘুরতেছিল না, মানে একবারে স্থির অবস্থায় রাখছি, তখন দেখা যাচ্ছে টর্ক দুইটা যে তৈরি হচ্ছে তারা একদম সমান সমান এবং একদম অপোজিট ডিরেকশনে, কারণ স্লিপ হচ্ছে দুইজনেরই 1-1। তো ওইটা যখন টর্ক ইনডিউসড এর ইকুয়েশনে বসাইছি তখন দেখা গেছে দুই দিকে অপোজিট ডিরেকশনে দুইটা টর্ক আমরা পাইছি, একটা আরেকটাকে ক্যান্সেল করে ফেলছে, সো রেজাল্টেন্ট কোনো ফোর্স আমি আর পাচ্ছি না, মেশিন তাহলে ঘুরবে না। এরপরে কোনোভাবে মেশিনকে আমি ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার সাথে সাথেই অটোমেটিক তাদের স্লিপটা চেঞ্জ হয়ে গেছে। একবার ঘুরাই দেওয়ার পরেই অটোমেটিক তাদের স্লিপটা চেঞ্জ হয়ে গেছে। স্লিপ চেঞ্জ হওয়ার পরে আমি যখন ইয়াতে দিলাম, কি বলে, আমি যখন ইকুয়েশনে বসাইলাম তখন দেখা গেল যে একদিকের টর্ক বেশি একদিকের টর্ক কম, এই ইমব্যালেন্সটা তৈরি হয়ে গেল। ইমব্যালেন্স হওয়া মানে কি, সে একটা রেজাল্টেন্ট একদিকে রেজাল্টেন্ট টর্ক পাইলো। যখনই একদিকে রেজাল্টেন্ট টর্ক পাইলো সে ফার্দার মোটিভেটেড হলো যে না আমি ওইদিকে আরো ঘুরবো, সে ওইদিকে আরো ঘুরলো। ও যখন ওইদিকে আরো ঘুরলো, স্লিপ আগের মতোই চেঞ্জ অবস্থায় থাকলো। স্লিপ যেহেতু চেঞ্জ, টর্কও দুই দিকে চেঞ্জ, সো একদিকে বেশি টর্ক হয়ে গেল, আবার ওকে মোটিভেট করলো হ্যাঁ তুমি ঘুরতে থাকো। ওই বোঝা গেছে, একটা লুপের মধ্যে পড়ে গেলাম আমি, একটা লুপে আমি ওকে ঢুকাই দিলাম, ঠেলে ঢুকাই দিলাম, ঢুকাই দেওয়ার পর ওই লুপের মধ্যেই সে কাজ করতে থাকলো, এই কারণে এটা হচ্ছে, এই কারণে আবার ওটা হবে। বোঝা যাচ্ছে কি এখন? বোঝা গেছে না বোঝা যায় নাই? বোঝা গেছে ইয়েস ম্যাডাম। ম্যাম। আরেকটা হচ্ছে কি ম্যাম, ওই কার্ভটা যদি ম্যাম আরেকবার একটু বলতেন। কার্ভ ম্যাম, ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ এর কার্ভটা ম্যাম এখান থেকে যদি বুঝে। কাউন্টার ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ যেটা, আমি ভাবলাম যে আমার সিস্টেমে শুধু ফাই এফ আছে, ফাই এফ কি করে, ক্লকওয়াইজে ঘুরতে থাকে। ধরলাম ফাই এফ ফ্লাক্সটা এরকম যে সে ক্লকওয়াইজে ফাই এফ ফ্লাক্সটা ঘুরতেছে, আর ব্যাকওয়ার্ড যে ক্লক সেটা ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম। তো এই দুইজনের উপস্থিতির কারণে আমার মেশিনটা ঘুরতেছে, মানে ঘুরতেছে বা ঘুরতেছে না যাই হোক, আমি ভাবি দুইটা অপোজিটলি ডিরেক্টেড ফ্লাক্স আছে। আমি প্রথমে ভাবলাম এই ফ্লাক্সটাকে আমি আমার মন থেকে সরাই দিলাম, এটা আমার মনে নাই। তো সিস্টেমে কি আছে, একটা মানে ঘূর্ণন আছে ফাই এফ। আমরা জানি ওই টর্ক ইনডিউসড এর ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে এই একটা ঘূর্ণনরত একটা ফ্লাক্স পাচ্ছি, সো আমরা একটা টর্ক পাবো। একটা ফ্লাক্স আছে যেটা ঘুরতেছে, ইকুয়েশন প্রুফ করলে দেখা যাবে কি একদম 3 ফেজ ইন্ডাকশন মোটরের মতো একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা পাবো। ঠিক আছে, এটা হলো স্লিপ 1, এটা হলো স্লিপ 0। বোঝা গেছে? এবার আমি মন থেকে ফাই এফ কে বাদ দিয়ে দিই, আমরা পেলাম কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনরত একটা ফ্লাক্স পাবো। অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লাক্সের জন্য আমি এটা একদম অ্যান্টি ক্লকওয়াইজ একটা ফ্লাক্স রোটেট করতেছে, তাহলে তার ওই টর্ক ইনডিউসড এর ইকুয়েশন কি হবে, একদম 3 ফেজ ইন্ডাকশন মোটরের মতোই হবে, একই জিনিসই পাবো। কিন্তু পার্থক্য হবে কি, আমরা যদি এই ডিরেকশনটাকে পজিটিভ ধরি, এই ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ ভাবতে পারি। এই ডিরেকশন যদি নেগেটিভ হয় তাহলে এইটার কারণে যে টর্কটা পাবো সেটা আগের টর্কের তুলনায় নেগেটিভ হবে। এখন আমরা নেগেটিভ একটা টর্ক পাবো, একই রকম টর্ক পাবো কিন্তু নেগেটিভ টর্ক পাবো। এইটা হচ্ছে 0, এটা হলো -1। ঠিক আছে, টর্কটা আমরা নিচের দিকে যেন পাচ্ছি, একই কার্ভ কিন্তু টর্কটা নিচের দিকে পাচ্ছি। এখন কনফিউশন আছে কোনো? না ম্যাম। ম্যাম ওই যে 0 দিয়ে যে আমি ম্যাম হ্যাঁ বলো। ম্যাম ওই যে 0 দিয়ে যে একটা বলছিলেন টাও ইনডু 0 হয়ে যায় ওটা। হ্যাঁ, এখন আমি আসতেছি ওখানে। দেখো এইটাই কি তোমার কোশ্চেন নাকি? এখন আমি যে একজনকে আমার মন থেকে বাদ দিয়ে দিলাম সেটা তো আসলে পসিবল না। আমার সিস্টেমের অবস্থা কি, আমার সিস্টেমে এইটাও আছে, আমার সিস্টেমে এইটাও আছে। এবার তাহলে কি করব, যদি দুইটা জিনিস থাকে আমরা কি করি, ধরো তোমার কাছে একটা সার্কিটের দুইটা ভোল্টেজ সোর্স আছে, আমরা সুপারপজিশন থিওরেমে কি করতাম, একটা সোর্স আছে বাকি সোর্সটাকে অফ করে দিলাম, করে দিয়ে আমি সব কাজ করলাম, আবার আরেকটা সোর্সকে অন করলাম, করে সেটা নিয়ে কাজ করলাম, বাকিগুলাকে অফ করলাম।
করার পরে দুইজনকে কিন্তু আমরা কি করি, সাম করি, করে আসলেই দুইজন যদি চালু থাকতো তখন কি হতো বুঝি। এখানেও তাই, যে আমার কাছে দুইটা আসলে ফ্লাক্স আছে, এবার দুইটা ফ্লাক্সের জন্য রেজাল্টেন্ট কি আসলে পাবো সেটা কি করতে হবে, এই টাউ ইনডিউসড কে 1 কে টাউ ইনডিউস 2 এর সাথে যোগ করতে হবে। তো যোগ যদি করি কি করতে হবে, এক একটা পয়েন্ট নিতে হবে। স্লিপ 1, স্লিপ যখন 1 তখন এখানে নেগেটিভ একটা ভ্যালু আছে, এখানকার ভ্যালু হলো 0। আমরা পাবো এরকম একটা ভ্যালু। সরি, ছবিটা ভুল হয়েছে। এইটাকে ফলো করবে, তার থেকে একটু একটু করে মাইনাস হবে। এই পজিশনে এসে দেখা যাবে যে টর্ক ইনডিউসটা এই পজিশনে মাইনাস দিকে যে টর্ক ইনডিউসড হচ্ছে সেটা ধরলাম 100 নিউটন মিটার, আর এইদিকে প্লাস ডিরেকশনে যেটা হচ্ছে সেটা দেখবা 100 নিউটন মিটার। কারণ স্লিপ কিন্তু এই অবস্থায় আমরা বসাইলে সেম সেম পাওয়া যাবে। আচ্ছা, এখন এই দুটো যদি সামেশন করি তাহলে দেখা যাবে এইটা 0 হয়ে এই পাবো। এই পয়েন্টটা আমরা 0 পাচ্ছি, যার কারণে মেশিনটা স্টার্ট হচ্ছে না। বুঝা গেছে কি? ইয়েস ম্যাম, এটাই বলছি। আচ্ছা, এখন আমরা যাই নেক্সট। এইটা আমাদের মোটামুটি শেষ। এরপর আমরা যাব হচ্ছে আচ্ছা, তোমরা তো কেউ কিছু বললা না, আমি তো একটা মিস্টেক করলাম। আমি তোমাদেরকে যখন ছবি আঁকছি তখন স্লিপ দিচ্ছি, স্লিপ আসলে এখানে 1, এটা হচ্ছে 0, তাই না? এই 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 জায়গাটা কোথায়, এই জায়গায় স্পিডটা হচ্ছে ns, nr হচ্ছে ns এর সমান, nr ns এর সমান, তার মানে স্লিপ কি 0। আর এখানে হচ্ছে nr 0 যেহেতু, তাহলে nr 0 ns বাই ns, এটা -0, তার মানে এটা কত 1, তার মানে এই জায়গার স্লিপ 1। বোঝা গেছে? কেউ কিছু রেসপন্স করো। আমি শুধু বসাইছি এটা 1 এটা 0, সো আমি এটা ভুল করছি, কেউ বললা না তো? করি নাই। খেয়াল করো নাই, সমস্যা নাই, কিন্তু কার্ভ সেমই, কার্ভ সেম, কার্ভ এখানেও এরকম একই কাহিনী হবে। এই জায়গায় যদি 100 নিউটন মিটার জেনারেট হয়, এখানে -100 নিউটন মিটার হবে। দুইজনের স্লিপই যেহেতু 1 সমান সমান, এরপর আমরা যখন যোগ করব তখন দেখা যাবে যে এই বরাবর আমরা 0 পাবো। 0 পে এরকম একটা কার্ভ। ঠিক আছে, এটা হলো আমাদের কার্ভটা আসলে। ব্যাখ্যা আগেরটাই ঠিক আছে, জাস্ট আমি স্লিপ বসাইছি যে 0 1, এটা ভুল বসাইছি। ওকে, এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে যাব। এটাও মেহতার বই থেকেই পড়াইছি, ওখানে যেহেতু এই ব্যাখ্যাটা একটু সুন্দর করে দেওয়া আছে। একই কথাই বলছে চ্যাপম্যানেরটা মোর ম্যাথমেটিক্যাল টার্ম বেশি ব্যবহার করে, প্লাস চ্যাপম্যান অনেক সময় ব্যাখ্যাও মাঝে মাঝে স্কিপ করে, একটু হার্ড ওয়েতে সে বুঝায়, সেই কারণে মেহতার বইটা ইজি, অনেক ক্ষেত্রে ইজি হয়। যদিও চ্যাপম্যান হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি এখানে মেহতার বই থেকেই পড়াইছি। তোমাদের আলাদা করে আর বই, মেহতার বইয়ের এই জিনিসগুলো আর দেখা লাগবে না, আমি যেহেতু নোট আকারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন ইকুইভ্যালেন্ট সার্কিট ইন্ডাকশন মোটরে কি হবে? ইকুইভ্যালেন্ট সার্কিট একদম ট্রান্সফরমারের মতোই বা 3 ফেজ ইন্ডাকশন মোটরের মতোই প্রাইমারিতে রোটর রেজিস্ট্যান্স থাকবে, লিকেজ রিঅ্যাকট্যান্স থাকবে স্টেটর সাইডে, তারপরে টোটাল ম্যাগনেটাইজিং একটা রিঅ্যাকট্যান্স থাকবে, রোটর সাইডের রেজিস্ট্যান্স থাকবে, রোটর সাইডে রিঅ্যাকট্যান্স থাকবে। আমরা যেটা ইয়ার বইতে চ্যাপম্যানের বইতে R2 নামে দেখছি বা X2 নামে দেখছি, ওরা সেটাকে R2 প্রাইম আর X2 প্রাইম নাম দিচ্ছে, জাস্ট নাম দেওয়ার জন্য, এছাড়া আর কিছুই না। এটা R2 X2 আমাদের। তো ওরা যেটা করলো, কারণ এটা আমাদের লাগবে পরবর্তীতে, ওরা যেটা কল্পনা করলো যে যখন মেশিনটা একদম স্থির অবস্থায় আছে তখন ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? ইকুইভ্যালেন্ট সার্কিট হবে একটা ট্রান্সফরমারের মতোই। আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা থাকবে একটা ট্রান্সফরমারে প্রাইমারিতে সাপ্লাই দিলাম, রেজিস্ট্যান্স প্রাইমারি সাইডের বা স্টেটর সাইডের রিঅ্যাকট্যান্স যেটাই বলি না কেন XM থাকবে, আর রোটর সাইডের R2 থাকবে, রোটর সাইডের X2 থাকবে, যেটাকে ওরা R2 প্রাইম আর X2 প্রাইম নাম দিচ্ছে। তো এইটা হবে অবস্থা। এখন ওরা ওদের সুবিধার জন্য ওরা ভাবলো যে এই জিনিসটাকে আমরা R1 X1
সুবিধাটা আমরা একটু পরে দেখব কি সুবিধা হয়। এইটাতে আমরা এটাকে একটু ভাগ করে ওরা লিখবে, একই সার্কিটই আঁকবে, একটু ভাগ করে আঁকবে। সেটা হলো প্রাইমারিটাকে অ্যাজ ইট ইজ রাখবে, এটাকে অ্যাজ ইট ইজ রাখবে, বাট এক্স এমটাকে ভাগ করে 2 ভাগ করবে, এক্স এম বাই 2 আর এক্স এম বাই 2। আর ওই পাশেরটাকেও সেম ভাবে 2 ভাগ করবে, আর 2 প্রাইম বাই 2 x2 প্রাইম বাই 2। একটু হোল্ড কর, থাকো, হ্যাঁ আমি আসতেছি। এইটাকে আমি তারপরে লিখবো কি, এটাকেও ভাঙবো r2 প্রাইমে বাকি r2 বাই 2 আর x2 প্রাইম বাই 2 লিখবো, লিখে এটাকে এভাবে যোগ করে দিব। তার মানে xm যেটা ছিল তাকে 2 ভাগ করছি, r2 যেটা ছিল 2 ভাগ করছি, x2 যেটা ছিল 2 ভাগ করছি, জাস্ট আমার সুবিধার জন্য, পরে আমার এটা কাজে লাগবে। এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ড স্টিল সিচুয়েশনে, এটাই আমি দেখলাম এখানে। এই যে এখানে আমরা ভাগ করছি, xm বাই 2 করলাম, আর r2 কে অর্ধেক করছি, x2 কে অর্ধেক করছি। এই ইম্পিডেন্সটার নাম আমি দিছি ZF, এই ইম্পিডেন্সটার নাম আমি দিলাম ZB, আমার ইচ্ছা, এই জন্য আমি নাম দিলাম এটাকে ZF, এটাকে এইটুকু অংশের নাম দিলাম ZB। তো এখন ওরা কি জিনিসটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য ভাবে যে স্টেটর সাইডে তো আসলে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটর সাইড বলো আর একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটর সাইড বলো, সবই স্থির আছে, সবই একই রকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, একই রকমই। সো স্টেটর সাইড নিয়ে আমার ভাগাভাগি কোনো দরকার নাই। বাট রোটর সাইডটাতে যেহেতু ফ্লাক্সটা যাচ্ছে, যাওয়ার পরে রোটর সাইডের কারণে আমার 2 ভাগ কল্পনা করতে হইতেছে, বা পরে ঘোরানোর ব্যাপারগুলো চলে আসতেছে, এই জন্য, বা রোটর সাইডে স্লিপের ব্যাপারটা রোটর সাইডে হয়, বা চেঞ্জটা রোটর সাইডে হয়, রোটর সাইডের ভোল্টেজে কিন্তু চেঞ্জ আসবে, তো চেঞ্জ আসে, তো সেই কারণে, বা রোটর সাইডের যে কারেন্টের ফ্রিকোয়েন্সি এটাও কিন্তু স্লিপের সাথে সাথে চেঞ্জ হবে। তো এই জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য, সার্কিটে অ্যাডজাস্ট করার জন্য রোটর সাইডটাকে ওরা 2 ভাগ করে, 2 ভাগ করে ভাবে যে অর্ধেক অংশ ফরওয়ার্ড ফ্লাক্সটার জন্য এফেক্টেড হয়, বাকি অর্ধেক অংশ ব্যাকওয়ার্ড ফ্লাক্সটার জন্য এফেক্টেড হয়। যেহেতু স্ট্যান্ড স্টিল সিচুয়েশনে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড একেবারে হুবহু একই, তার কারণে একদম দেখতেও একই রকম হয়, xm বাই 2 r2 বাই 2 x2 বাই 2, এটাও সেরকম xm বাই 2 r2 বাই 2 x2 বাই 2। আচ্ছা, আর একই রকম অবস্থা। এখন রোটর রানিং অবস্থায় কি হবে? রানিং অবস্থায় কোনো চেঞ্জ নাই, একই সার্কিটই থাকবে। পার্থক্য কি, R2 নিচে কিন্তু আমাদের একটা এস ছিল। আমরা যদি 3 ফেজ ইন্ডাকশন মোটরের কথা মনে রাখি তাহলে দেখবো যে R2 নিচে একটা এস ছিল। তো যেটা ফরওয়ার্ড সাইড তার নিচে যে এসটা থাকবে সরাসরি বসবে, আর যেটা ব্যাকওয়ার্ড অংশ হিসেবে আমি কনসিডার করছি তার নিচে থাকবে স্লিপ, সেটা হচ্ছে 2 - s। তো এই সার্কিটটা আনার জন্যই আমরা এই 2 ভাগ করছি, যে একটা নিচে এস দিব, ভাববো এতটুকু অংশ ফরওয়ার্ড দিয়ে এফেক্টেড হচ্ছে, এতটুকু অংশ ব্যাকওয়ার্ড দিয়ে এফেক্টেড হচ্ছে। বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। মোটামুটি আজকে সিলেবাস শেষ আমাদের যা বলার, এটাই মেশিন সিলেবাস শেষ। ম্যাথটা তো আমি বলে দিলাম, যে তোমাদের যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাহলে দেখবা, দেখে আমাকে প্রশ্ন করতে পারো যদি না বুঝো। এখন তোমাদের কোনো কোশ্চেন আছে বা কিভাবে আগাতে চাও সামনে? ম্যাডাম ওই 2s আর 2 - s যে সার্কিটে দিলেন ওইটা আরেকবার একটু বললে ভালো হতো। আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছিলাম রানিং অবস্থা, একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের রানিং অবস্থা কি ছিল? 3 ফেজ ইন্ডাকশন মোটর, কিন্তু সেখানে কি ছিল? R1 X1 থাকতো, Xm থাকতো, আর R2 যেটা থাকতো রোটরের রেজিস্ট্যান্স, তাকে কিন্তু আমরা S দিয়ে ভাগ করতাম, X2 অ্যাজ ইট ইজ থাকতো। তো এই যে R2 কে S দিয়ে ভাগ করা, তার মানে এটাকে স্লিপ দিয়ে আমরা ভাগ করতেছি। এই জিনিসটা স্লিপ, এখন সমস্যা হলো কি, আমাদের
স্লিপ কিন্তু দুইটা হয়ে গেছে। ডাবল ফিল্ড রিভলভিং থিওরির ব্যাখ্যাতে আমাদের কিন্তু রানিং অবস্থায় স্লিপ দুইটা হয়ে যাচ্ছে। তো এই দুইটা স্লিপ কিভাবে আমি রিপ্রেজেন্ট করব এভাবে ভাববো যে আমার যে রোটর রেজিস্ট্যান্স আছে তার অর্ধেকটা হচ্ছে একদিকের কারণে এফেক্টেড হচ্ছে, বাকি অর্ধেকটা অন্য দিকের কারণে এফেক্টেড হচ্ছে। বা অন্যভাবে ভাবতে পারি, এই রোটর রেজিস্ট্যান্সের নিচে এস কেন আসছে? রোটর রেজিস্ট্যান্সের নিচে এস আসছে এটা মিন করতে যে রোটর রেজিস্ট্যান্স তো আছে, প্লাস বাকি অংশ কি হচ্ছে, বাকি এনার্জিটা মেকানিক্যাল হিসেবে কনভার্ট হয়ে যাচ্ছে। তো তোমার যদি সিস্টেমে দুই দিকের ফোর্স থাকে, একটা বলের উপর যদি তুমি দুই দিক থেকে লাথি মারো, তাহলে কিন্তু আমি ভাবতে পারি কি দুই দিকে মেকানিক্যাল এনার্জি খরচ হচ্ছে। একদিকের মেকানিক্যাল এনার্জি, একদিকে ধরো লাথি দিল যে ফোর্সে, যার কারণে মেকানিক্যাল এনার্জি হচ্ছে খরচ হচ্ছে 2 ওয়াট মেকানিক্যাল পাওয়ার, আরেকদিকে লাথি দেওয়ার কারণে মেকানিক্যাল পাওয়ার খরচ হচ্ছে 3 ওয়াট। তো 3 ওয়াট যেদিকে সেদিকে আসলে বলটা যাবে। কিন্তু আমি কল্পনা করতে পারি 2 আর 3 দুই দিকে আসছে, এখানেও তাই যে আমার যে এস অংশটা আসছে আমার কিন্তু রোটরটাকে ফোর্স করতেছে দুই দিকেই ঘুরো, কিন্তু একদিকের ফোর্সটা বেশি। তো দুই দিকে মেকানিক্যাল এনার্জি খরচ হচ্ছে, সেটা রিপ্রেজেন্ট করার জন্য একদিকের মেকানিক্যাল এনার্জি রিপ্রেজেন্ট করার জন্য এস দিয়ে ভাগ করতেছি, ওই দিকের স্লিপ দিয়ে ভাগ করতেছি, আরেক দিকের মেকানিক্যাল এনার্জিকে রিপ্রেজেন্ট করার জন্য 2 মাইনাস এস দিয়ে ভাগ করতেছি, কারণ ওই দিকের স্লিপটা 2 মাইনাস এস। বোঝা গেছে কি? ওকে মিস। হ্যাঁ এখন আর কোনো কোশ্চেন? এখান থেকে তোমাদের আজকে কি কি কোশ্চেন আসতে পারে? একটা হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এক্সপ্লেইন করো, রানিং অবস্থায় কেন, একটা হচ্ছে রানিং অবস্থায়ও একবার মোটরকে স্টার্ট করার পর মোটরে আর কেন অক্সিলিয়ারি ওয়াইন্ডিং কানেক্ট করার দরকার পড়ে না, ডিসকানেক্ট করে দিলেই হয়, অথবা আমরা যে অক্সিলিয়ারি হেল্পটা নেই সেই হেল্পটা বন্ধ করে দিলেও আমার মোটর রানিং থাকে কেন, এটা একটা এক্সপ্লেনেশন, সেটা ডাবল ফিল্ড রিভলভিং থিওরি দিয়ে ব্যাখ্যা করবা। আরেকটা এক্সপ্লেনেশন দিতে পারি যে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এক্সপ্লেইন করো, একদম সরাসরি থিওরেমটা এক্সপ্লেইন করতে বললাম, ক্যান্সার দুইটার একই আসবে। তারপরে আরেকটা কোশ্চেন আসতে পারে রোটর যদি রোটরে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো স্ট্যান্ড স্টিল সিচুয়েশনে, রোটর না সরি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করো, একদম 5 মার্কের একটা কোশ্চেন, রোটর স্ট্যান্ড স্টিল সিচুয়েশনে আর রোটর রোটেটিং সিচুয়েশনে বা রানিং সিচুয়েশনে। 5 মার্ক, এখানে এই ছবিটা আঁকলে 5 মার্ক, ওই ছবি আঁকলে 5 মার্ক। বোঝা গেছে? সিঙ্গেল ফেজের স্টার্টিং মেথড গুলো কি আসবে? হ্যাঁ আসতে পারে, কোশ্চেন কম কিন্তু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে একদম গনা গনা 4টা কোশ্চেন আমি যতটুকু পড়াইলাম 2টা ক্লাসে। একটা হচ্ছে কেন সেলফ স্টার্টিং না, একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কেন সেলফ স্টার্টিং না, এটা একটা। তারপরে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং মেথড গুলো এক্সপ্লেইন করো, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করো, 3টা কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এক্সপ্লেইন করো। এই 4টা কোশ্চেনের থেকে একটা দেওয়া হবে হয়তো। ঠিক আছে? ম্যাডাম ডেরিভেশন লাগবে? ডেরিভেশন তো এখানে কিছু করি নাই, কি ডেরিভেশন বলতে যে 2 মাইনাস এস, তুমি যখন ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এক্সপ্লেইন করবো তখন তো তোমার বলতেই হবে যে 2 মাইনাস এস আসে, তো 2 মাইনাস এসটা আসার পরে তুমি তো এক্সপ্লেইন করবা যে এইটা যদি আমি ইকুয়েশনে বসাই তখন দেখবো যে টর্ক ইনডিউস যেটা কম আসে ওটা হচ্ছে বেশি আসবে, যার কারণে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটরটা বেশি ফোর্স পাবে, ঘুরতে থাকবে। এই ডেরিভেশন, এটা তো বড় কোনো ডেরিভেশন না, সিম্পল একটা জিনিস। আচ্ছা ম্যাডাম, আমাদের ক্রস ফিল্ড থিওরিটা কাজে লাগবে না? ক্রস ফিল্ড থিওরি কাজে লাগবে না তা না, ক্রস ফিল্ড থিওরি হচ্ছে আরেকটা থিওরেম। ডাবল ধরো এক একটা সায়েন্টিস্ট তো যে কোনো জিনিসই দেখবা, ধরো তোমার বিভিন্ন এক্সপেরিমেন্ট করলো, করার পর যে পদার্থের গঠন নিয়ে আমরা কিন্তু অনেক রকম থিওরেম পড়ছি, অনেক রকম থিওরেম আসছে যে তরমুজের মতো, তার পুডিং এর মতো বিভিন্ন কথা কিন্তু আসছে, পদার্থের গঠন কেমন এক্সপেরিমেন্ট করছে, বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে। আর সেরকমই এইটা ডাবল ফিল্ড রিভলভিং থিওরি আর কোয়াড্রেচার ফিল্ড থিওরি বা ক্রস ফিল্ড থিওরি, এইটা দুইটা থিওরেম, মানে দুই ভাবে দুইজন ব্যাখ্যা দিচ্ছে, দুইটা পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে কেন একবার ঘুরাই দিলেও রোটরটা ঘুরতে থাকে। বুঝছো? তো এখন তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কোয়াড্রেচার ফিল্ডটা আমরা পড়াই দিতে পারি। দরকার নেই ম্যাম, এতটুকুই থাকবে। হ্যাঁ বুঝি না ম্যাম, এতটুকুই থাক ম্যাম, যতটুকু পড়ানো হয়েছে। না, কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমরা আবার কোয়াড্রেচার ফিল্ডটাতে আর কি যেটা বলে যে ক্রস ফিল্ড থিওরি যেটা, সেটাতে বলতেছে যে রোটর সাইডে আমাদের একটা ভোল্টেজ
ইনডিউস হচ্ছে, কারেন্ট হচ্ছে, ফ্লাক্স তৈরি হচ্ছে। এই যে ফ্লাক্স, দেখা যায় যে ওখানে ওরা এক্সপ্লেইন করে যে এই ফ্লাক্সটা দেখা যায় 90 ডিগ্রি অ্যাপার্টে থাকে। একবার যখন রোটরটা রোটেটিং করায় ফেলি, তারপরে দেখা যায় রোটেটিং না করাইলে কিন্তু তা হয় না, রোটেটিং না করাইলে একদম 180 ডিগ্রি বরাবর থাকে, যার কারণে টর্ক ইনডিউস ইকুয়াল টু হচ্ছে 0 আসে। কিন্তু যখনই আমি রোটেটিং করায় ফেলি তখন দেখা যায় তাদের মধ্যে 90 ডিগ্রি একটা ফেজ শিফট থাকে। তো 90 ডিগ্রি ফেজ শিফট থাকলে তখন আমরা একটা টর্ক পাই, যার কারণে মানে কি হলো, আমি ঘুরাই দিলাম, ও ঘোরা শুরু করলো, তখন দুইটা ফ্লাক্স তৈরি হলো, যারা তারা দুইজন 90 ডিগ্রি শিফটে, একটা হচ্ছে স্টেটর এবং রোটর, দুইজনের ফ্লাক্স 90 ডিগ্রি শিফটে আছে। তো এই দুইটা ফ্লাক্স যোগের ফলে যে ফাইন নেটটা পাই সেটা রোটেটিং হয়। ফাইন নেট যেহেতু রোটেটিং হয়, সে আবার রোটরকে ঘুরতে মোটিভেট করে, রোটর তারপর আবার ঘুরতে থাকে, এই জিনিসটা আর কি মানে কন্টিনিউয়াসলি জিনিসটা চলতে থাকে। তো এই থিওরেমটা বোঝানো একটু টাফ দেখে আমরা আসলে স্কিপ করে যাই। তোমাদের কি জানার ইচ্ছা আছে নাকি? না ম্যাম। আচ্ছা, পড়ে দেখতে পারো, পড়ে দেখে যাদের ইন্টারেস্ট আছে পড়ে দেখে পরে আবার কোশ্চেন করতে পারো। আচ্ছা, এখন বলো, আর কিছু বলার আছে? ম্যাম তাহলে হচ্ছে কি আমাদের ঈদের পর কিভাবে কি কন্টিনিউ করা? ঈদের পরে আমার ইচ্ছা, যে আমাদেরকে যেটা মানে আমি যেটা জানি যে আমাদের অবস্থা হলো অগাস্ট মাসের 20 তারিখ বা এরকম তারিখের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। তো আমাদের তো সিলেবাস শেষ, আমরা কি করতে পারি, তোমাদের সাথে বসে, তোমাদের ধরো প্রবলেম থাকলো, তখন আমরা প্রতি সপ্তাহে একদিন বসে প্রবলেমগুলো সলভ করতে পারি এই ফ্রি টাইমটাতে। তো তোমাদেরকে আবার হয়তো পরীক্ষা টরীক্ষা যদি হয় পিএল দেওয়া হবে, তোমরা চাইলে পিএল টাইমে বসতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। ঈদের পরে যদি মনে করো যে না দরকার নাই, ইচ্ছা নাই, তাহলে পিএল টাইমেও বসতে পারো। ভার্সিটি খোলার চান্স আছে? কি হর ভার্সিটি খোলার? ভার্সিটি তো আমার মানে আপাতত যা মনে হচ্ছে যে অগাস্ট মাস খুলবে না, ভার্সিটি নিজে নিজে তো খুলবে না, গভর্নমেন্ট যেটা বলবে সেই অনুযায়ী খোলা হবে। ম্যাম এই মানে ঈদের ছুটির মধ্যে যদি ম্যাথ গুলো বুঝায় ফেলা হয়, তাহলে ম্যাথ নিয়ে যদি একটা দুইটা কি ক্লাস তোমরা এই উইকে বসতে যাচ্ছ ম্যাথের জন্য নাকি আফটার ঈদ? ম্যাম ঈদের পরপরই, ঈদের আচ্ছা। পরপরই জাস্ট হচ্ছে কি প্রথম ক্লাসগুলো একটা কি দুটো ম্যাথের জন্য হ্যাঁ, হ্যাঁ বসা যায়, আমরা 2টা ক্লাস রাখলাম বা 3টা ক্লাস রাখলাম ম্যাথের জন্য, ম্যাথ ভাগ করে দিলাম, সেই ভাগ করে দিয়ে প্রথম ক্লাসটাতে এত থেকে এত ম্যাথ পর্যন্ত তোমরা পড়ে আসলা, পড়ে এসে আমাকে কোশ্চেন করতে হবে, আমি কিন্তু বুঝাবো না কিছু, মানে আমি আগে বুঝাবো না, তোমরা কোশ্চেন করবে, ম্যাডাম এই ম্যাথ বুঝি নাই বা এই লাইনটাতে কি লিখছে বুঝি নাই, আমি তখন বুঝাবো। জি মিস, সেটাই ভালো হবে। সেটাই, তোমরা নিজেরা না পড়লে আমি যদি দিনের পর দিন বুঝাই যাই তোমাদের লাভ হবে না, কিন্তু নিজেরা পড়তে হবে আগে। তো 3টা ক্লাস আমরা বা 2টা ক্লাস করি, হ্যাঁ ম্যাথের জন্য আমরা 2টা ক্লাস করি। আর ক্লাস আমি রেগুলার করবো না, এটা হলো তোমাদের বেসিসে, তোমরা আমাকে জানাবা যে হ্যাঁ ম্যাডাম আমরা কয়েকজন দেখছি আমাদের এই প্রবলেম ফেস হয়েছে, আপনি আমাদেরকে প্রতি শনিবার, আমি শনিবার আগে থেকে বলে রাখি, শনিবার 3টার সময় টাইম দিব, 3টা থেকে 5টা, পারবা না শনিবার পারবো তো নাকি? শনিবার 3টা থেকে 5টা টাইম দিব, তোমরা ওই ম্যাথ গুলা নিয়ে আসবা, কিন্তু আগে একটু জানায় রাখবা যে ম্যাডাম একটা লাগবে, ক্লাস লাগবে, যদি না লাগে ওই উইকে তাহলে আমি আর বসলাম না। এই আর এটা হলো প্রথম 2টা ক্লাস ম্যাথ নিয়ে করি, তারপরে থিওরিও আবার ভাগ করে নিব, যে থিওরি ধরো ট্রান্সফর্মার এতটুকু থেকে এতটুকু সিলেবাস পর্যন্ত তোমরা পড়ে আসবা, আমি বুঝাই দিব, আবার ট্রান্সফর্মার এত থেকে এতটুকু পড়ে আসো, বুঝাই দিলাম, আবার ইন্ডাকশন মোটরে এতটুকু পড়ে আসলা, বুঝাই দিলাম, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, এখন তাহলে আমরা ডিসকাস, আচ্ছা এটা আমি বলি, আমি তোমাদেরকে একটু প্ল্যানটা লেআউটটা বলি, যে আমাদের যেরকম কথা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অগাস্ট মাস পর্যন্ত থিওরির গুছায় ফেলবো সবকিছু, ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট যা বলো অগাস্ট, আর অগাস্টের মাঝামাঝি থেকেই শুরু হবে হচ্ছে ল্যাবের ব্যাপারে। আসলে আমি এখনো ক্লিয়ার বুঝতে পারলাম না যে ল্যাব আসলে হার্ডওয়্যার বেস যেগুলো ল্যাব সেগুলো আসলে কিভাবে অনলাইনে সম্ভব, বোঝা যাচ্ছে না। তো মোটামুটি এরকম যে ল্যাব তোমাদের 50 ইয়া থেকে, দাঁড়াও একটু ওয়েট করো, আমি তোমাদের রেকর্ডিং